আপনারা জানেন আজকে স্টারলিংকের বাংলাদেশে ফর্মালি যাত্রা শুরু হলো। এটা আমরা মনে করি বাংলাদেশের জন্য এটা একটা টেলিকমিউনিকেশনের হিস্ট্রিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। তো এই বিষয়ে আমরা জানি আপনাদের মধ্যে অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর নেবেন আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন আইসিটি অ্যাফেয়ার্স আমাদের ফয়েজ তায়েব ভাই। তো তার আগে আমি সবাইকে, উনি প্রথমে প্রশ্ন নেওয়ার আগে উনি একটু প্রথমে পুরো বিষয়টা বলবেন, আমরা কি প্রমিস করেছিলাম আর আমরা কি ডেলিভারি করছি পুরোটাও প্রথম থেকে বলবেন। বলার পরে ওনার ওপেনিং স্টেটমেন্টের পরে আমরা আপনাদের প্রশ্ন নিব এবং আপনারা প্রশ্ন করার সময় আপনার নামটা বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানাই। গণমাধ্যমের কর্মী সহকর্মীরা যারা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিশেষ সহকারী সহ যারা এখানে আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি। আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেসি যে ইন্টারনেট সেবা সেটা দুই রকম। একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে, যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায়। তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোনো গাইডলাইন ছিল না। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য, একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে স্পেস এক্সের সিইও এলন মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে 90 দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার এই আহ্বানকে সামনে রেখে আমরা বিডা থেকে, বিটিআরসি থেকে এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় আমরা মাত্র 3 মাসের মধ্যে একটি এনজিএসও নন জিও স্টেশনারি স্যাটেলাইট গাইডলাইন তৈরি করতে সক্ষম হই। এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে। ভেটিং এর পরে আমরা 75 রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এই পরামর্শগুলো আমলে নিয়ে স্যারের যে ডেডলাইন, এই ডেডলাইনটাকে মিট করে আমরা এনজিএসও গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টারলিংক এই এনজিএসও গাইডলাইনের জন্য আবেদন করে। তার আগে স্টারলিংক বিডায় রেজিস্ট্রেশন করে, অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিডায় রেজিস্ট্রেশন নিবন্ধন নেয় এবং তারপরে তারা বিটিআরসিতে লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেয়, ফরেন কারেন্সিতে ফি দেয়, ফি দিয়ে তারা আমাদের কাছ থেকে লাইসেন্স পায়। এই লাইসেন্সের পরবর্তীতে আরো কিছু রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে প্রাইসিং মডেল তারা আমাদেরকে সাবমিশন করে। সেখানেও আমরা কিছুটা বক্তব্য রেখেছি, কিছু নেগোসিয়েশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যেই প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমানে একটা প্রাইসিং মডেল দিয়েছে। এই প্রাইসিং মডেলটাতে 3টা বিষয় আছে। একটা হচ্ছে যে তারা 2টা প্যাকেজ নিয়ে আসছে। একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টারলিংক রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য 6,000 টাকা প্রতি মাসে। দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা 4200 টাকা করে। আর এর বাইরে আরেকটা ফি আছে, এককালীন একটা সেট আপ কস্ট লাগবে। সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে। আপনারা জানেন যে যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, এর জন্য কোন ধরনের কোর নেটওয়ার্ক, ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না। তো যেহেতু প্রয়োজন হয় না, সেজন্য এই নেটওয়ার্কটা কিভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে, সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ নিই। এই উদ্যোগগুলোর মধ্যে একটি হচ্ছে, আমরা বলেছি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা $1 করে। তারপরে যেহেতু প্রতিটা
ডিভাইসের উপর, কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব। সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। এতে করে সরকারের একটা ট্যাক্সেশনের দিক থেকে একটা ভিজিবিলিটি থাকবে, অর্থাৎ রেভিনিউ জেনারেশন পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেহেতু এটা ডিভাইস ডিজিটাল সিস্টেম, আমরা মনে করি এখানে কর ভ্যাট ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগও থাকবে না। তারপরে এককালীন যেই ফিটা তারা জমা দিয়েছে $30,000 মতো, সেখানে তারা দুইটা ক্যাটাগরিতে দিয়েছে। একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে 10,000 এবং $10,000, আর ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে $20,000, এবং এই টাকাটা ইয়ারলি, অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে। এখানে স্টারলিংক আসার পর থেকেই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নাগরিক সমাজ, সাংবাদিক, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়ে আসছি। সেই কয়েকটি প্রশ্ন আমি দিচ্ছি। প্রথমত হচ্ছে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে কিনা। তো আমরা মনে করি যে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না, এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। আরেকটা প্রশ্ন অনেকেই করেছেন যে আসলে স্টারলিংক আমরা কাদের জন্য করেছি, এটা সেবা গ্রহীতা কারা। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহীতার দিক থেকে কোনো লিমিটেশন নাই। স্টারলিংক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস, সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করবে। এখন ওই রাউটারের পোর্ট থাকে, সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না, দূরত্বে গিয়ে আরেকটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে। এখন এই দূরত্বটা কত? আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয়, এই অ্যাপার্টমেন্ট এলাকা হয়, তাহলে সেখানে এটা 20 থেকে সর্বোচ্চ 30 মিটার হতে পারে, অর্থাৎ এখানে 2টা বা 3টা ফ্লোর কভার করবে। আর দূরত্বের দিক থেকে 20 থেকে 30 মিটার, অর্থাৎ কয়েকটা রুম কভার করবে, 3টা বা 4টা রুম কভার করবে, কিংবা তার চেয়ে বেশি, সামান্য বেশি। অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ। আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই, অর্থাৎ সিগন্যাল, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, সেজন্য সিগন্যাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগন্যালটা ড্রপ করে। তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় 50 মিটারের কাছাকাছি, 50 থেকে 60 মিটার পর্যন্ত বিস্তৃত হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইনডোর, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না, সেসব ক্ষেত্রে স্টারলিংক বেটার পারফর্ম করবে। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র 30% মোবাইল টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় এসেছে। বাকি যে টাওয়ারগুলো, অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় 40,000-এর কাছাকাছি টাওয়ার আছে, সবকিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফোনে সভাপতি হয় প্রায় 25,000-এর মতো। এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি, সেখানে 30 থেকে 35% টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে। যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আসেনি, সেই জন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডউইথ দিয়ে এই টাওয়ারগুলোতে ইন্টারনেট দিতে হয়। তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে, তাহলে এই স্বল্প সক্ষমতাটা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায়। তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না। স্টারলিংক এই অচলাবস্থাটা দূর করবে। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। তো তার মানে আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিনিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে। তবে আমরা এখানে যেটা রেখেছি, আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ দেইনি। অর্থাৎ আপনি যদি স্টারলিংকের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টারলিংক থেকে ওয়াইফাই, একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা দেন, সেটা দিতে পারবেন। কিন্তু এই ডিভাইসটা এক্সেলের উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দিইনি। এটার মাধ্যমে আমরা আইএসপিদেরকে প্রোটেক্ট করছি। স্টারলিংক কি উদ্যোক্তা বান্ধব? তা আমরা বলছি অবশ্যই উদ্যোক্তা বান্ধব।
স্টারলিংকের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা 47,000 টাকা, শুনতে অনেক বেশি খরচ। আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম। এখন যদি স্টারলিংকটা কোনো উদ্যোক্তা কিনে তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন, কিংবা উনি নিজে একটা সময়ের ভিত্তিতে বন্ধু বান্ধব কয়েকটা গ্রামে কয়েকটা হাটে দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন। যেহেতু এখানে হাই স্পিড আছে অর্থাৎ 300 Mbps আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে 300 Mbps এর প্রয়োজন নেই, সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবেন। তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না, বরং কো ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে। ধরুন একটি গ্রামে কিংবা একটি মফস্বল শহরে যদি কয়েকজন ফ্রিল্যান্সার থাকেন তাহলে তারা মিলে একটা ইনফর্মাল অফিস ওয়ার্ক তৈরি করতে পারবেন। সেই অফিসে তারা এই স্টারলিংকটা দিয়ে তারা এটা শেয়ার ভাবে সবাই ব্যবহার করতে পারবেন। একই ঘটনা ঘটবে অফিসের ক্ষেত্রে, মফস্বল শহর কিংবা জেলা শহরের ক্ষেত্রে। যেহেতু আমাদের অ্যাক্সেস টু ইন্টারনেট লিমিটেড, কিংবা বিদ্যুৎ চলে গেলে আইএসপি ইন্টারনেট বন্ধ হয়ে যায়, কিংবা ব্যাটারি ব্যাকআপ চলে গেলে মোবাইল ইন্টারনেটও দুর্বল হয়ে যায়, সার্ভিসটা পড়ে যায়। সেজন্য স্টারলিংক এই সমস্যার সমাধান করবে। অর্থাৎ এটা উদ্যোক্তা বান্ধব, উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিং এর মাধ্যমে এখান থেকে বেনিফিটেড হতে পারেন। মাইক্রো ক্রেডিট কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে 47,000 এককালীন খরচ, এটা তারা শেয়ার করতে পারেন এবং একই সাথে কো ওয়ার্কিং স্পেস তৈরি করতে পারেন। সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাত যাকে বলি আমরা, সেটা এখান থেকে বেনিফিটেড হতে পারে। আমরা জানি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কনসেপ্ট ফোন লেডি, এটা সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড স্বীকৃতি পেয়েছে। এটার মাধ্যমে স্টারলিংকের মাধ্যমে আমরা নতুন করে ইন্টারনেট লেডি শুরু করতে পারবো। যদি আমরা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে একটা ফাইন্যান্সিং এর মাধ্যমে আমাদের বেসরকারি ক্ষুদ্র ঋণ বা অন্যান্যদের মাধ্যমে, তাহলে আমরা ওই কনসেপ্টটাকে স্টারলিংকের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারবো। একজন গ্রামীণ মহিলা কোন একটা ক্ষুদ্র ঋণ কোম্পানি থেকে টাকা নিয়ে উনি গ্রামের হাট বাজারে ইন্টারনেট সরবরাহ করতে পারবে, এতে কোনো বাধা নেই। আমরা আবারও বলছি, আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখি, অর্থাৎ উনি এই ডিভাইসটা স্টেশনের এক জায়গায় থাকতে হবে, এই ডিভাইস নিয়ে উনি মুভ করতে পারবেন। কিন্তু উনি চাইলে পাশের দোকানে কিংবা বাজারের কয়েকটা দোকানে ইন্টারনেট শেয়ার করতে পারবে এবং সেই ইন্টারনেটটাও হাই স্পিড হবে। প্রশ্ন এসেছে, স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি? আপনারা খেয়াল করেছেন, আমরা এই প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা দেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংককে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটটা যাবে। আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং রিডান্ডেন্সির জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে, কিন্তু অ্যাক্টিভ ডিভাইসগুলো মনিটর করার জন্য, সেখান থেকে রেভিনিউ আর্ন করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলেছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে। অর্থাৎ এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। আমরা যেহেতু হাজার হাজার ডিভাইস আলাদা করে এনওসি দিতে এটা প্রসেসগত জটিলতা তৈরি হবে, সেজন্য আমরা বলেছি গ্রুপ অফ ডিভাইসকে একই এনওসির আওতায় ব্যাচ করে আনা যাবে। তবে বর্তমানে যে আমরা আজকে লঞ্চ করছি সেটা কমার্শিয়াল টেস্ট রান। এই কমার্শিয়াল টেস্ট রানের জন্য তারা একটা আমাদের কাছে আবেদন করেছে। এই আবেদনের জন্য একটা লিমিটেড সময়, 90 দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে, যেহেতু গ্রাউন্ড স্টেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে। এই 90 দিনের মধ্যে ইতিমধ্যে 10 দিন পেরিয়ে গেছে, তাদের হাতে আর 80 দিন সময় আছে। এই 80 দিন পরে তাদেরকে এই লোকাল গেটওয়ের যে বাধ্যবাধকতা সেটা ফুলফিল করতে হবে এবং একই সাথে এলআইসি বাধ্যবাধকতাও ফুলফিল করতে হবে। ইতিমধ্যেই এনটিএমসির সাথে তাদের একটা সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে।
একটা প্রশ্ন এসেছে, চীন মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে স্টারলিংকের অনুমতি কোনো প্রভাব ফেলবে কিনা। আমি মনে করি যে এই ধরনের কোনো প্রভাব ফেলবে না, কারণ হচ্ছে এটা একটা ব্যবসায়িক ইনিশিয়েটিভ এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে এক টেকসই এবং টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেট বিকল্প দেওয়ার জন্য একটা ব্যবস্থা। আপনারা জানেন যে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায় সম্প্রতি স্টারলিংক অনুপ্রবেশ করেছে এই দুটো বাজারে এবং সেখানেও এটা উল্লেখযোগ্য ছাড়া ফেলেছে এবং উদ্যোক্তাদের মধ্যে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো বাংলাদেশে চাইনিজ কোম্পানিগুলো আমাদের 4G, 5G, 2G, 3G প্রত্যেকটা নেটওয়ার্কে কাজ করে। এখন সামনের দিনেও তারা ইকুয়ালি কাজ করতে পারবে। সুতরাং স্টারলিংকের মাধ্যমে চাইনিজ কোনো কোম্পানির সুযোগ বন্ধ হয়ে যাবে না। এখানে আমি উল্লেখ করতে চাই, শুধু স্টারলিংক নয়, এনজিএস অপারেটর হিসাবে আরো 4টি গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিটিআরসির সাথে যোগাযোগ করেছে। তাদের নাম হচ্ছে অ্যামাজন কুইপার, স্যাটেলয়েট, টেলিসেট এবং ইউকে এবং ইন্ডিয়ার যৌথ ভেঞ্চার ওয়ানওয়েব। এবং এখানে চাইনিজ একটা প্লেয়ার আছে ইউওয়াং। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইকুয়াল পলিসি সাপোর্ট দিয়ে দেব। আমি আবাসিক গ্রাহকদের বিষয়টাও বলেছি, চাইলে আবাসিক গ্রাহকরাও ব্যবহার করতে পারবেন। তবে আবাসিক গ্রাহকদের জন্য যেহেতু বিল্ডিং পেনিট্রেশন লস আছে, সেই জন্য অপারেটিং রেঞ্জটা কম হবে, কিন্তু চাইলে তারা শেয়ার করতে পারবেন, ইন্টারনেট শেয়ার করতে পারবেন। একটা প্রশ্ন এসেছে যে রিজিওনাল প্রাইস বিবেচনায় কি স্টারলিংকের দাম বেশি হয়ে গেল কিনা। এই অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি 6,000 টাকা কিংবা 4200 টাকা, এটা রিজিওনাল প্রাইসের চেয়েও কিছুটা কম। আর বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে এক মেগাবাইট ব্যান্ডউইথের যে দাম, সেই দাম হিসাব করলে রিয়েল টাইম 300 Mbps স্পিডের দাম পড়ে প্রায় 75,000 টাকা। তো সেই তুলনায় যদি আমরা বিবেচনা করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম। এবং যেহেতু আইএসপির ওয়াইফাইটা শেয়ারেবল, মোবাইল ওয়াইফাইটা শেয়ারেবল এবং স্টারলিংকও শেয়ারেবল, তো সেই জন্য শেয়ারিং এর প্রশ্ন বিবেচনায় রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি। আবারও বলছি, স্টারলিংক শুরুতে যে দামটা দিয়েছে আমরা কিছুটা নেগোসিয়েট করে সামান্য কিছু কমাতে পেরেছি, খুব বেশি কমাতে পারিনি। প্রাথমিক যে অফারটা আসছিল 7,000-এর একটু বেশি ছিল। আমি সর্বশেষ যে প্রশ্নটার উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে সরকারি কিছু কোম্পানি আছে, আপনারা জানেন, স্যাটেলাইট কোম্পানি এবং সাবমেরিন কেবল কোম্পানি। আমার কাছে এই প্রশ্নটা এসেছে যে আমরা সরকারি কোম্পানিগুলোর স্বার্থ দেখছি কিনা। তা আমি উত্তরে বলবো হ্যাঁ, আমরা স্বার্থ দেখছি। স্টারলিংক ইতিমধ্যেই বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির 2টো পোর্ট কিনেছে, 2টো 100 গিগ পোর্ট কিনেছে, অর্থাৎ 200 গিগ পোর্ট তারা এলসির মাধ্যমে কিনেছে। তো সেখান থেকে স্যাটেলাইট কোম্পানির রেভিনিউ বাড়বে। আপনারা জানেন আমরা আগেই ইতিমধ্যে স্যাটেলাইট কোম্পানির ব্যবহার বাড়ানোর জন্য অনেকগুলো পলিসি নিয়েছি, সেগুলো কাজ করছে এবং গত 3 মাসে স্যাটেলাইট বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহার, ব্যান্ডউইথ ব্যবহার যেটা অব্যবহৃত ছিল সেটার ব্যবহার প্রায় দ্বিগুণ বেড়েছে। তো এটার মাধ্যমে এই যাত্রাটা আরো শুরু হলো এবং ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহারও বাড়বে, রেভিনিউ বাড়বে। আর সর্বশেষ বিষয়টা হচ্ছে যে স্টারলিংক যেহেতু বৈশ্বিক প্লেয়ার, সে তার নিজের মতো করে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর নিয়োগ করবে। সেখানে আমরা কোনো ধরনের কোনো বাধা কিংবা প্রভাব দেইনি। এখনো পর্যন্ত আমরা কারোর পক্ষে তদবির করিনি, তারা নিজেদের মতো করে ডিস্ট্রিবিউটর ঠিক করেছে। তবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির আয় বাড়ানোর জন্য, যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান, সেজন্য আমরা তাদেরকে আনফর্মালি রিকোয়েস্ট করেছি যাতে ডিস্ট্রিবিউশন লিস্টে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে রাখে এবং গতকাল তারা এটা নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে লোকাল ডিস্ট্রিবিউটর হিসেবে রাখবে। ধন্যবাদ। আপনাদের যে কোনো প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা এই এফএকিউটা আপনাদের সাথে শেয়ার করব একটু, এই যে প্রেস কনফারেন্সের পরপরই আপনারা এটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আপনারা প্রশ্ন করতে পারেন, আমি ওয়েলকাম করব যদি কোনো নারী সাংবাদিক প্রশ্নটা করেন। এটা তো অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে, নিঃসন্দেহে। আপনি বলছেন যে যৌক্তিক দাম আমরা পাচ্ছি, এক্সিকিউশনের চেষ্টা হয়েছে, সবই ঠিক আছে। এটা নিয়ন্ত্রণটা আসলে পুরোপুরি কাদের হাতে থাকবে? আমাদের কি কোনো কোনো ক্ষেত্রে এটা অফ করে দেওয়ার বা নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমাদের হাতে আছে কিনা?
এখানে আমাদের দায় কতটুকু থাকছে? আচ্ছা, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা বাংলাদেশে ইন্টারনেটে শাটডাউন দেখেছি। তো সেই দিক থেকে আসলে সরকার নিয়ন্ত্রণ শব্দটার দিক থেকে ভাবেনি। অর্থাৎ এই যে ইন্টারনেট বন্ধ, এটা বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটিকে এবং যারা বিদেশি বিনিয়োগকারী আছে তাদেরকে একটা ভুল বার্তা দেয়। আপনারা জানেন যে ওই সময়ে ইন্টারনেট বন্ধ করে আমাদের নাগরিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং খাতের আন্তর্জাতিক যে ক্রেডিট রেটিং সেটারও অবনমন হয়েছিল এবং আমাদের ফ্রিল্যান্সের কমিউনিটি সেখানে সাফার করেছিলেন এবং একই সাথে আমাদের রেমিটেন্স প্রবাহ সিগনিফিকেন্টলি কমে গেছিল। তো সেই জন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই। এখন রেগুলেটরির প্রশ্নে আমরা কিভাবে রেগুলেটরি প্রশ্নকে অ্যাড্রেস করবো সেজন্য আমরা দুটো বিষয়। প্রথমত যে আনঅথরাইজড ডিভাইসের ব্যাপারে আমরা বলেছি সীমানায় অপারেট করতে হলে বিটিআরসি থেকে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে এবং একই সাথে যেহেতু আমরা বিটিআরসি থেকে ইন্টারনেট গেটওয়ে হিসাবে লাইসেন্স দিয়ে থাকি সেজন্য আমাদের লাইসেন্সগুলোর স্বার্থে তাদেরকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে। নিয়ন্ত্রণের বিষয় এই দুটোই। আমরা চাইলে গেটওয়েগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দিতে পারবো এবং ডিভাইসগুলো কানেক্টেড ডিভাইসগুলোকে মনিটরিং আওতায় রাখতে পারবো। ধন্যবাদ। ডিভাইসটা প্লাগ অ্যান্ড প্লে ব্যক্তি নিজেই ইনস্টল করতে পারবেন এবং এই অ্যাক্সেপ্ট ডিভাইস কেনার জন্য 47,000 টাকা খরচ হবে। আমাদের কোম্পানি স্টারলিংক ব্যবহার করা আর উদয়ন কিংবা গভর্নমেন্ট ল্যাবরেটরি অথবা রাজশাহী সিটি কলেজ বা স্কুল ব্যবহার করা এক কথা নয়। আমাদের দেশে 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারের নানা প্রকল্প আছে যে বাধ্যতামূলক ইমেইল আইডি দিয়ে অনেক কিছু ক্রিয়েট করতে হবে। তো এই ক্ষেত্রে সামাজিক যে একটা প্রণোদনা দেওয়া হয় সেই ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানিগুলো ফলো করে সেসার হিসেবে স্টারলিংক এটা হবে কিনা এবং ওরা কোন সুবিধা পাবে কিনা নাকি এই দামেই কিনতে হবে? একই দামে কিনতে হবে, এখানে বিশেষ কোনো সহজ দেওয়া হবে না, কোনো প্রণোদনা দেওয়া হবে না। অর্থাৎ এটা সোশ্যাল মডেল। আমরা বলেছি যে এটা হতে পারে যে উদ্যোক্তারা কয়েকজন মিলে এটা শেয়ার করতে পারেন কিংবা আমাদের মাইক্রোক্রেডিট অথরিটি এটা নির্দেশনা দিতে পারেন কিভাবে স্টারলিংক যাদের আছে তাদের অনুকূলে একটা ক্ষুদ্র ঋণ বা এই ধরনের সাপোর্ট কিংবা মানে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টের ইএমআই এর প্যাকেজ তৈরি করতে পারেন। আমার মনে হয় এখানে সরকার কোন ধরনের ভর্তুকি কিংবা প্রণোদনা দিবে না। তবে আইসিটি থেকে বিভিন্ন স্কুলে আমাদের স্কুলগুলোতে ইন্টারনেট পৌঁছে দেওয়ার একটা প্রকল্প আছে, সেটা ইডিসিতে আমরা করে থাকি, সেটা চলমান থাকবে। সেখানে হলো আমরা ফাইবার নিচ্ছি। থ্যাংক ইউ। জি, আমি দৈনিক যুগান্তরে কাজ করি। এটা বলছিলেন যে 80 দিনের মতো ওদের এখন লাইসেন্সিং এর জন্য বলেছে, যদি এর মধ্যে তারা পূর্ণাঙ্গ লাইসেন্স না পায় তাহলে এখন যারা সেবাটা নিবে 80 দিন পরে কি তাদেরটা শাটডাউন হয়ে যাবে? আমরা আশা করি 80 দিন হয়ে যাবে। এটা না হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে এলসি গুলো হয়ে গেছে, তারা হাইটেক পার্কে জমি নিয়েছে এবং আমরা যতটুকু জানি যে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করার যেটা আইএসপিরা স্টেশন থেকে বা আইএসপি যারা ব্যবসা করে তারা সবসময় বলে আসছে যে প্রত্যন্ত অঞ্চলে যদি স্টারলিংক যায় সেক্ষেত্রে তাদের লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট হবে বা তারা ঠিকভাবে হয়তো সেবাটা দিয়ে বা কাস্টমার ধরতে পারবে না। সেক্ষেত্রে আপনারা আসলে কি কার্যক্রম নিচ্ছেন বা লেভেল প্লেইং ফিল্ডটা যেন ঠিক থাকে? অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। আপনি জানেন আইসিটি থেকে এন্ড ইউজার কানেক্টিভিটির জন্য প্রায় 1,09,000 এন্ড ইউজার কানেক্টিভিটির জন্য একটা প্রকল্প চলছে এবং এই প্রকল্পটা 36টা আইএসপির মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। আমি আশা করব আইএসপিরা এই প্রকল্পটা সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করে, প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি জানেন যে আমরা আইএসপিদেরকে রিকোয়েস্ট করেছি, গত 4 মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করছি তাদেরকে এটা বোঝাতে যে একটা নতুন বিকল্প আসছে, বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে। সুতরাং আইএসপিদেরকে তারা যে ইন্টারনেটের বদলে যে ক্যাশ বিক্রি করে আইএসপিদেরকে সেখান থেকে সরে আসতে হবে এবং
অর্থাৎ গ্রাহক সন্তুষ্টির জন্য আইএসপিরা যাতে ইন্টারনেটের রিয়েল ইন্টারনেট এবং ক্যাশের মধ্যে যে আনুপাতিক হারটা, এই হারটা মেনটেন করে, এবং একই সাথে তাদেরকে বলেছি কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করতে। আপনি ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমরা বলেছি 5 Mbps এবং 10 Mbps কে তারা যাতে আর ব্রডব্যান্ড ইন্টারনেট হিসাবে ব্যবহার না করে। দিস ইজ এ ভেরি রং টার্মিনোলজি। 20 Mbps এর নিচে কোনো স্পিডকে আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট বলা যায় না। তো এই যে মেসেজগুলো আমরা তাদের সাথে একাধিকবার বিভিন্ন ফোরামে, বেসরকারি ফোরামে, মিডিয়া ফোরামে এবং বিটিআরসিতে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে এডুকেট করার চেষ্টা করেছি, আমরা পর্যাপ্তভাবে সতর্ক করেছি। আর সর্বশেষে আমি যেটা বলবো, আইএসপিদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা স্টারলিংকের এই যে সেটআপ, এই সেটআপের মোবিলিটি অপশনটা রাখিনি। যদি মোবিলিটি অপশন রাখতাম তাহলে যে কোনো ব্যক্তি তার গাড়ির উপরে এটা সেটআপ করে সে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারত। তো আমার মনে হয় সরকারের তরফ থেকে আমরা পর্যাপ্তভাবে চেষ্টা করেছি স্টেক হোল্ডার হিসেবে আইএসপিদেরকে প্রোটেক্ট করতে। তারা যদি নিজেরা উদ্যোগ না নেয়, নিজেরা সেবার মান না বাড়ায় এবং একই সাথে 100 MB যদি 2000 মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে, তাহলে দে উইল সাফার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম শুভ, আমি সময় টেলিভিশনে কাজ করি। বিষয় হচ্ছে যে প্রযুক্তি ক্ষেত্রে স্টারলিংকের সংযোজন নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ, কিন্তু আমরা দেখছি যে প্রযুক্তি ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে বা এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু করের একটা চাপ আছে। আপনি জানেন যে পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক লোন তুলে নিল, নেওয়ার পরে ও তৎকালীন সরকার সারচার্জ আরোপ করে সেখান থেকে 1% সারচার্জ হিসেবে তারা গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া শুরু করবে। সেটা দেখা গেছে যে তখন বলা হয়েছিল বছরে 140 কোটি টাকার মতো আসবে। আবার 2016-তে সেটা কার্যকর হলো, 2017-তে এসে দেখলাম যে হ্যান্ডসেট উৎপাদন এবং সংযোজনের ক্ষেত্রে প্রশ্নটা করেন। প্রশ্নটা তো এখন সামনে তো বাজেট, আপনারা এই বিষয়ে আপনার প্রশ্ন আমি পেয়েছি। বাংলাদেশের যে মোবাইল মার্কেট, এই মোবাইল মার্কেট আনবক্সড ফোন, এটা থামানোর জন্য আমরা বিটিআরসি থেকে NEIR বসানোর উদ্যোগ নিয়েছি, যাতে করে অবৈধ হ্যান্ডসেট বাংলাদেশের বাজারে না ঢোকে। কারণ এটা আমাদের যে 7টা বা 8টা স্থানীয় উৎপাদনকারী আছে তাদের স্বার্থকে বিঘ্ন করছে। তো সেজন্য আমরা NBR এর সাথে বসেছি, NBR কে রিকোয়েস্ট করেছি কমপ্লিট বিল অফ ইউনিট ভার্সেস এসকেডি সিকেডির বিপরীতে যে বর্তমানে যে শুল্ক বৈষম্যটা আছে এটা নিরসন করার জন্য। আমি মনে করি সামনে এই বিষয়ে আমরা কাজ করব এবং বাংলাদেশি কোম্পানিগুলো কিভাবে কিস্তিতে হ্যান্ডসেট বিক্রি করতে পারে সেটার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। সবশেষে আমরা উদ্যোক্তা শব্দটা ব্যবহার করছি স্টারলিংকের সাথে। উদ্যোক্তা তখনই তৈরি হবে যখন তার অ্যাক্সেস টু ডিভাইস বাড়বে। অ্যাক্সেস টু ডিভাইস বাড়ানোর জন্য আমরা সব ধরনের চেষ্টা করছি। ধন্যবাদ। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সারচার্জের বিষয়ে কোনো বাজেটে কোনো আসবে কিনা? ইন্টারনেট ব্যবহারের কোনো ভর্তুকি দেওয়া হবে না। ধন্যবাদ। না, উনি পিছনে তারপরে ইন্টারনেট শাটডাউন প্রসঙ্গটা যেহেতু আসলো, তো আমাদের এক্সিস্টিং যে লটা আছে সেখানে এখনো শাটডাউনের বিধানটা আছে, তো এইখানে কোনো পরিবর্তন আসছে কিনা বা কতদিনে আসছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ট্যারিফটা, মানে এই যে ট্যারিফ প্রাইসটা, সেটা কি বিটিআরসির অনুমোদন হয়েছে? ট্যারিফটা বিটিআরসির অনুমোদন হয়েছে এবং আমরা শুরুতে একটা ইনিশিয়াল প্রাইস দিয়ে শুরু করেছি। তারা শুরু করেছে 6000 এবং 4200। আপনি জানেন যে তারপরে আমরা আর রেগুলেট করব না, এটা আমরা মার্কেটের উপরে ছেড়ে দিব। তবে বিটিআরসিকে কর এবং ভ্যাট আহরণ করার জন্য একটা বুক ভ্যালু মেনটেন করতে হয়। অর্থাৎ মার্কেট প্রাইস যাই হোক না কেন, বিটিআরসি কোন প্রাইসে কর এবং ভ্যাট আহরণ করবে সেটার জন্য একটা বুক প্রাইস থাকে। সেই বুক প্রাইসটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু মার্কেট প্রাইসটা নিয়ে আমরা কাজ করব না। আমরা অ্যাকচুয়াল দামটা বাজারের উপর ছেড়ে দিব। ধন্যবাদ। আর আইনের বিষয়টা যেটা বলেছেন, আমরা কাজ করছি টেলিযোগাযোগ আইন 2001-এ যে ইন্টারনেট শাটডাউন করার যে ক্ষমতাটা দেওয়া, সেটা আমাদের কাছে একটা ওয়ার্কিং ভার্সন আছে। এই ভার্সনটা আমরা ফার্দার কাজ করবো। আপনি জানেন আমরা অনেকগুলো আইন নিয়ে কাজ করেছি। গত 2 সপ্তাহ আগে ক্যাবিনেটে সাইবার সুরক্ষা অধ্যাদেশটা পাস হয়েছে। আমরা এখন পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে কাজ করছি। তারপর আমরা ন্যাশনাল ডেটা অথরিটি নিয়ে কাজ করব। তো এই যেহেতু আমাদের কাছে এই পাইল অফ থিং আছে এবং আমি জানি যে আমাদের সরকার ইন্টারনেট বন্ধ করবে না, তো সেজন্য আমাদের প্রায়োরিটি মেনে আমরা কাজ করব। আমি আশা করি বছরের বা Q4 এর মধ্যে আমরা এই আইন সংশোধন করে ইন্টারনেট বন্ধের সব ধরনের কলাকলন বন্ধ করে দিতে পারবো। ধন্যবাদ। আমি আজকের পত্রিকায় কাজ করছি। একটা হচ্ছে নতুন বিকল্প হিসেবে চালুর ক্ষেত্রে অস্বাভাবিক রকম
তড়িঘড়ি করা হয়েছে বলে একটা অভিযোগ রয়েছে, এটার বিষয়ে কি বলবেন? আরেকটা বিষয় হচ্ছে এনইআরটা কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে বা চালু হতে পারে? কোনো ধরনের অস্বাভাবিক করা হয়নি। আমরা খেয়াল করবেন প্রতিটা কাজেই সরকার অত্যন্ত দ্রুততার সাথে কাজগুলো সম্পন্ন করার একটা তাড়া আছে। আমরা প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অফিস করি এবং আমাদের কলিগরাও তাই করেন। তো সুতরাং আমরা চেষ্টা করেছি স্টারলিংকের মাধ্যমে আমাদের এফডিআই যারা আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টর যারা আছে, তাদেরকে একটা বার্তা দেওয়ার যে বাংলাদেশ পারে এবং বাংলাদেশ বিনিয়োগকারীদের স্বার্থ বান্ধব, ব্যবসা বান্ধব পলিসি সংস্কার করতে পারে। এই বার্তাটা আমরা দিতে চেয়েছি। স্টারলিং যেহেতু এই সুবিধাটা পেয়েছে, এই উদাহরণটা আমরা টেনসেন্ট সহ অন্যান্য যে গ্লোবাল প্লেয়ার আছে তাদেরকে উপস্থাপন করতে পারছি। অ্যান্ড আই ক্যান প্রাউডলি শেয়ার অল দোজ থিংস টু দি ইনভেস্টার্স। সুতরাং আমি মনে করি না কোনো ধরনের তড়িঘড়ি করা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটা কি নিয়ে করেছেন? এনইআর নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখানে কয়েকটা বিকল্প আছে। আপনারা জানেন যে এখানে আমরা ওপেন টেন্ডার মেথডে আমাদেরকে যেতে হবে। ডিপিআই করতে গেলে সমালোচনা হবে, সেই জন্য আমরা ডিপিআই করার যে উদ্যোগটা ছিল সেখান থেকে আমরা সরে এসেছি। তো সুতরাং এনইআই এর জন্য কিছুটা সময় লাগবে, অর্থাৎ টেন্ডারটা কল করতে হবে। টেন্ডার কল করার পরে নির্দিষ্ট দিন 45 দিন অপেক্ষা করতে হয়। তারপর বক্স ওপেন করার পরে করতে হয়, ইভালুয়েশন করার পরে বিষয়গুলো চেক করতে হয়। তো সবকিছু মিলে আমার মনে হয় 1 বছরের মতো সময় লেগে যেতে পারে। আমরা চেষ্টা করব সময়টা কমানোর। থ্যাংক ইউ। আমি একটু জানতে চাচ্ছি, আমার নাম শাওন আক্তার, আছি টিভিএস এ। এস্টিমেট ইনভেস্টমেন্ট কত স্টারলিংকে? আরেকটা বিষয় একটু জানার জন্য যে আমাদের তো একটা স্যাটেলাইট আছে, আমরা স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেটের দিকে আমাদের যাওয়া সম্ভব? এস্টিমেট ইন্টারনেট এটা স্টারলিং বলতে পারে, ঠিক আছে। আমাদের এখানে কোনো বিনিয়োগ নেই। হ্যাঁ, দিস ইজ দি গুড পার্ট অফ ইট। আর স্টারলিংকের ক্ষেত্রে আপনি জানেন যে এটা লিও স্যাটেলাইট, অর্থাৎ এটা লো আর্থ অরবিট স্যাটেলাইট। স্যাটেলাইটগুলো শুধু বাংলাদেশকে সেবা দেয় না, এটা পৃথিবী ঘোরার সাথে সাথে এটাও ঘোরে। এবং ডিভাইসগুলো প্রথমে একটা ডিভাইসে কানেক্টেড থাকে, একটা স্যাটেলাইটে কানেক্টেড থাকে। ওই স্যাটেলাইটে যখন চলে যায় তখন সে নতুন স্যাটেলাইটে চলে যায়। এটা হলো গ্লোবাল শেয়ার। হ্যাঁ, এখন হ্যাঁ, ইন্দোনেশিয়া দেখা গেছে যে সেখানে যেহেতু অনেক বেশি কাস্টমার পেয়েছে স্টারলিংক, সেজন্য ক্যাপাসিটি অর্থাৎ নাম্বার অফ ডিভাইসের উপর একটা ক্যাপ করতে হয়েছে। তো আমাদের এখানেও যদি এরকম হয় তাহলে স্টারলিংক সেখানে নাম্বার অফ স্যাটেলাইট বাড়াবে। হ্যাঁ, তো সেটার বিনিয়োগ আমরা জানি না, তারাই ভালো জানে। আচ্ছা, বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা কমার্শিয়াল টেলিযোগাযোগ স্যাটেলাইট নয়, এটা মূলত ডিটিএইচ স্যাটেলাইট। আর এখানে সিইউ এবং কেইউ ব্যান্ড আছে, আপনারা জানেন যে মূলত ডাইরেক্ট টু যে টেকনোলজিটা আছে, যার মাধ্যমে আপনারা যারা টিভি স্টেশন আছেন আপনারা তারা ব্যবহার করেন। সেখানে কিছু ডিটিএইচ একটা মাত্র কোম্পানিকে দিয়ে মনোপলি করা হয়েছিল। আমরা সেখানে একটা নতুন লাইসেন্স দিয়ে সেই স্যাটেলাইটটা ব্যবহার বৃদ্ধি এবং রেভিনিউ বৃদ্ধির চেষ্টা করছি। আপনারা দ্রুতই এটা দেখতে পাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেখানে কিছু ভিসেট আছে। তো ভিসেটগুলোর দাম এত উচ্চ মূল্যের, 2.5 লক্ষ টাকা, এটা আসলে কেউ কিনছিল না। তো আমরা উদ্যোগ নিয়েছি ভিসেটের দাম এত কম পর্যায়ে আনবে যাতে এটা স্টারলিংকের সাথে তুলনা করতে পারে। তো ভিসেটের লিমিটেশন আছে, সেই কানেকশনগুলো খুবই সীমিত। তো সুতরাং এই আমাদের স্যাটেলাইটের সাথে স্টারলিংকের কমিউনিকেশন তুলনা করা যাবে না। একটা ডিটিএইচ এবং ভিসেট স্যাটেলাইট উইথ লিমিটেড ক্যাপাসিটি, আর আরেকটা হচ্ছে কমার্শিয়াল পাবলিক ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস স্যাটেলাইট। থ্যাংক ইউ। আপনি বলেছেন যে টাকার অঙ্কে মোটামুটি চলনস, তো সেক্ষেত্রে তাদের গ্রাহক কত হতে পারে বলে আপনারা মনে করছেন? আরেকটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাতে নানা সমস্যা রয়েছে, এই যে স্যাটেলাইট সেটার মাধ্যমে স্বাস্থ্য কোনো অবসুযোগ রয়েছে? স্বাস্থ্য খাতে অবদান রাখার সুযোগ আছে। আমাদের যে স্যাটেলাইট ক্লিনিকগুলো আছে দেশের দূরবর্তী গ্রামে, যেখানে এখনো ইন্টারনেট সেবা দ্রুতগতির এবং লো লেটেন্সি ইন্টারনেট সেবা পৌঁছেনি, ডেফিনেটলি শুধু স্বাস্থ্য খাত নয়, যে কোনো খাতের যে কোনো ফিশারিজ এবং আমাদের বোটগুলো ইউজ করতে হলে আমাদের সেটাতে মোবিলিটি আছে, সেটা ব্যবহার করতে হবে। আর
স্টাডি আসলে আমরা করিনি, স্টাডিটা করবে স্টারলিংক, যে তারা তাদের বাণিজ্যিক যে সম্ভাবনা সেই সম্ভাবনা করে তারা মার্কেট স্টাডি করবে। এই কাজটা তাদের, এটা আমাদের নয়। আপনার আগের উত্তরটা একটু বুঝতে ক্লিয়ার হয়নি। এই সেবাটা প্রদানের ক্ষেত্রে টাকার অঙ্কে যদি আপনি বুঝে বলেন যে একটা প্রত্যন্ত অঞ্চলে কত টাকা ইনভেস্টমেন্ট করলে একটা স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের কথা আপনি বলছেন, সেই কমিউনিটি ক্লিনিকের বাজেট এমনিতে কম থাকে 47,000 টাকা। কিভাবে হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। 47,000 টাকা লাগবে। কমিউনিটি ক্লিনিকের সাথে এনজিওদের যোগাযোগ আছে, মাইক্রো ক্রেডিট অথরিটিদের যোগাযোগ আছে, সেখান থেকে তারা তাহলে এটা ফাইন্যান্স করতে পারবেন এবং এখানে কোনো বাধা নিষেধ নেই। আমি এহসান আব্দুল্লাহ বলছিলাম তৈরি কালবেলা থেকে। আমার প্রশ্নটা হলো, বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে স্টার্লিং কিভাবে ভ্যাট ট্যাক্স পরিশোধ করবে? আর আমরা দেশীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে যেটা দেখেছি, তারা সরকারের সাথে একটা রেভিনিউ শেয়ারিং মডেলে আছে। স্টার্লিংকের রেভিনিউ শেয়ারিং মডেল থাকবে কিনা, কিংবা থাকবে সেটা কিরকম হবে? আর আপনি যেটা বলেছেন যে প্রতিটি ডিভাইস ইনস্টলেশনে স্টার্লিং কিছু টাকা সরকারকে দিবে, সেটা অতি সামান্য কিনা? হ্যাঁ, প্রশ্ন করেছেন। স্টারলিংক যেহেতু কর্পোরেট কোম্পানি, তাহলে তারা কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে। প্রতি ডিভাইসে তারা একটা মান্থলি চার্জ দেবে $1। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তারা লাইসেন্সের জন্য প্রতি বছর $20,000 প্লাস $10,000 $30,000 করে দিবে। তো এখন $1 কেন নিয়েছি, কেন $20 নেইনি, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি $20 নিতাম তাহলে আজকে যে 6,000 টাকা এবং 4200 টাকা, সেটা নিশ্চয়ই 20 গুণ বেড়ে যেত। তো এইসব বিষয় আছে আর কি। সবকিছু মিলে মনে হয় যে রেগুলেটরের সুযোগ আছে। আমরা মার্কেট স্টাডি, আমরা রিজিওনাল যে প্লেয়ারগুলো আছে, আমরা জানেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে যাত্রা শুরু করলো। এখন আমাদের পর্যাপ্ত রিজিওনাল স্টাডি নেই। যদি রিজিওনাল স্টাডি আসে, এটার সাথে সাথে আমরা বিটিআরসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমাদের সামনে সুযোগ আছে, আমরা মার্কেটটা এক্সপ্লোর করি, এক্সপ্লোর করার পরে রেভিনিউ বাড়ানোর যে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে। আচ্ছা, কর্পোরেট ট্যাক্স তো সবাই দেয়, আমি জানতে চাচ্ছিলাম রেভিনিউ শেয়ারিংটা যারা আমাদের দেশের কোম্পানিগুলো না, লাইসেন্সড কোম্পানি রেভিনিউ শেয়ারিং করে না। এটা আমরা যেহেতু তাকে টাকার বিপরীতে লাইসেন্সটা বিক্রি করছি, তো সুতরাং সে লাইসেন্সি কোম্পানি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম গোলাম মর্তুজা, আমি বিজনেস 24 কোম্পানিতে কাজ করি। আমার প্রশ্নটা ছিল যে এটা আসলে সরকারের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? সরকার প্রধান থেকে শুরু করে আপনি এটা নিয়ে অনেকবার বললেন, আপনি তো একটা কোম্পানি, এরা B2B বা B2C বিজনেস করবে, আপনারা তো আসলে আপনারা কেন এটা প্রমোশন করছেন? আপনার প্রশ্নে 4টা উত্তর আছে। প্রথমত হচ্ছে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশের যে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র, এই চিত্রটা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেজন্য আমরা হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটের একটা টেকসই বিকল্প খুঁজেছিলাম। সেই বিকল্প দিক থেকে এটা এসেছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি যে বাংলাদেশ বিনিয়োগ ফ্রেন্ডলি। স্টারলিংক বাংলাদেশে আসলে স্টারলিংকের সিস্টার কনসার্ন হিসেবে আরো বহু কোম্পানি আসবে। ইতিমধ্যে আমরা সেটা দেখতে শুরু করেছি। এনজিএস অপারেটর হিসেবে অন্তত 4টা কোম্পানি আসার জন্য প্রস্তাব করেছে। দ্বিতীয় যে বিষয়টা, এই ইন্টারনেটটা পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট। এই ইন্টারনেটের একটা বিকল্প, কোয়ালিটি বিকল্প তৈরি করার দায় আমাদের ছিল। আর 4 নম্বর উত্তর হচ্ছে যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত তারা কোম্পানির সাথে মিটিং করে, মিটিং এর মাঝখানে তাদের মেনটেন করতে পারে না। তার রাত আগে যদি বলা হয় যে রাত 8টার সময় তোমার ওই ডেলিভারিটা দিতে হবে, 6টা থেকে যদি 8টার মধ্যে যদি ইন্টারনেট না থাকে, সে ডেলিভারি মিস করে। এটা বাংলাদেশের ফ্রিল্যান্সার কমিউনিটির জন্য খুবই উদ্বেগজনক একটা বিষয় ছিল। আমরা মনে করি এই 4টা বিষয়কে স্টারলিংক এবং এই জাতীয় প্রদান করবে। ধন্যবাদ। প্লাস এটা নতুন জব তৈরি করবে। আমি আগে বলেছি কোওয়ার্কিং স্পেস তৈরি করবে, এটা একটা অসামান্য ভূমিকা রাখবে। সেই জন্য আমাদের যদি বলতে পারেন আমরা তাড়াহুড়া করেছি, তাহলে সেজন্যই করেছি। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে পারি, টেলিকম লাইসেন্স রেজিম পরিবর্তনে তাড়াহুড়া করছি। যদি আপনারা খেয়াল করেন 7 স্তরের লাইসেন্স আছে, অত্যন্ত দ্রুততার সাথে আমরা সেখানে একটা আইন পরিবর্তন করে সেখানে 7 স্তর তাড়াহুড়া করেছি। একটা যৌক্তিক কারণে করেছি, জনস্বার্থ রক্ষার জন্য করেছি এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি। ধন্যবাদ। আমি গোলাম কিবরিয়া, বাংলাদেশে কাজ করি। আমার একটা প্রশ্ন না, একটু জানতে চাওয়া যে আমাদের যে স্যাটেলাইট আছে, থেকে যে স্যাটেলাইট টেলিভিশন আমরা দেখি, আকাশ ডিটিএইচ, সেটা সেট আপ করতে আমাদের 4,000 টাকার মতো লাগে। তো স্টারলিংকের যে টাকার অঙ্কটা বেশি লাগছে কেন, জানতে চাওয়া।
টাকার অঙ্ক বেশি লাগছে কারণ স্টারলিংকের আপনি আকাশ ডিটিএস সাথে এটা তুলনা করতে পারবেন না। আকাশ ডিটিএস এর ক্যাপাসিটি খুবই সীমিত। আকাশ ডিটিএস এর যেই আপনি ক্যাপাসিটিটা পাচ্ছেন, এটা এখান থেকে প্রায় 100 গুণ বেশি ক্যাপাসিটি পাচ্ছেন। যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, তার একটা গ্রাউন্ড আছে, তার একটা রাউটার আছে এবং ওয়াইফাই সেটআপ আছে। এটা এডিশনাল কিছু মেলে আপনি চিন্তা করেন আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের কিন্তু দাম 47,000 টাকা বা তার বেশি বা কাছাকাছি, যদি এটা কোয়ালিটি ইন্টারনেট হয়। তো আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা চেষ্টা করেছি যে আমি আগেই বলেছি এখানে আমাদের রিজিওনাল স্টাডি নাই, যেহেতু আমরা দক্ষিণ এশিয়ায় অন্যতম পাইনিয়ার হিসেবে এখানে মার্কেটে ঢুকে গেছি আমরা শ্রীলঙ্কা। তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েশন করার অবশ্যই সুযোগ আছে। এবং প্রাইসিং এর জন্য আমরা আলাদাভাবে ক্লজ রেখেছি, প্রতিবার করে আসতে হবে, সে চাইলেই দাম বাড়াতে পারবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আফজাল হোসেন, মাই টিভিতে কাজ করি। আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে বাংলাদেশের যে সরকারি আসুক তারা যদি ইন্টারনেট শাটডাউন না করতে পারে এমন কোন পদক্ষেপ আপনার কিনা, আর যদি সেটা আইনগত পদক্ষেপ হয় তাহলে আইন তো পরে সরকার পরিবর্তন করেও শাটডাউন করতে পারে। আপনার দ্বিতীয় প্রশ্নটা বেশি নেই। যে প্রথম হচ্ছে আইনের ক্ষেত্রে আইন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আইনের চর্চা। এখন আমরা বলছি যে আমরা পদক্ষেপ নিচ্ছি, আমি আগে ব্যাখ্যা করেছি যে আমরা ইন্টারনেট যাতে বন্ধ না হয় সেই জন্য আইনগুলোকে পরিবর্তন করে দেব এবং আপনারা বছরের 3য় কিংবা 4র্থ কোয়ার্টারের মধ্যে এটা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার মনে হয় অনেক কোশ্চেন আমরা নিয়েছি। থ্যাংক ইউ।